ওয়েলকাম। এক্সপায়ারি অফ প্যানেলের যে কম্পিটিশনটা আছে সেটার কিন্তু হেয়ারিং ডেট এবার আসছে সুপ্রিম কোর্টে। আগামী সোমবার অর্থাৎ 18ই মে সেটার শুনানি হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে এই মামলাটার রায়ের দ্বারা কি প্রভাব পড়তে পারে এই প্যানেলে, কি প্রভাব পড়তে পারে, নিয়োগ কতটা থমকে যেতে পারে, না নিয়োগটা স্মুথলি চলবে, ইন সার্ভিস 2016দের কি কিছুজনকে কোপ পড়বে, ফ্রেশারদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে, এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে জলঘোলা চলছে। বহুজন এই বিষয়ে জানতে চেয়েছেন, সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি করা। প্রথমেই বলি যে আমি এর আগে অনেকবার বলেছি যে দুটো মামলা আছে যার ওপর কিন্তু এই নিয়োগটা নির্ভর করছে, বা এই দুটো মামলার রায়ের দ্বারা নিয়োগটা প্রভাবিত হতে পারে। বারবার বলেছি আমি একটা কথা যে এখনো পর্যন্ত, এবং এই যে আজকে যে ভিডিও করছি আজকের ডেটেও বলছি, নিয়োগ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। নিয়োগটি হবে যথারীতি, যেভাবে হয়, একটু ডিলে হতে পারে। কিন্তু এই দুটো মামলা দ্বারা, একটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল, এটা আর একটা আমরা জানি যে নোটিশ আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর, সেইটা আজকে টপিক নয়। এক্সপায়ারি অফ প্যানেল বলতে কাদের বোঝানো হয়েছে, যে প্রত্যেকটা প্যানেলের একটা এক্সপায়ারি টাইম থাকে। যেমন আমাদের এই নিয়োগটার ক্ষেত্রে 1 বছর বা সর্বোচ্চ আরো 6 মাস এক্সটেনশন করে 1.5 বছর সময় এর ভ্যালিডিটি। এবার একটি প্যানেলের অবশ্যই সমস্ত প্যানেলের একটি ভ্যালিডেশন থাকে, একটা ভ্যালিডিটি থাকে। আজকে একটি নিয়োগ শুরু হলো মানে আজন্মকাল সেখান থেকেই নিয়োগ হতে থাকবে, সেটা কোনো কালে কখনোই হতে পারে না। ঠিক 2016 যে নিয়োগটা হয়েছিল, তাহলে সেই নিয়োগ শুরু থেকে একটা নির্দিষ্ট টাইম আছে যে এখানে এসে এই প্যানেল থেকে নিয়োগ কমপ্লিট। কিন্তু আমরা একটা অদ্ভুত জিনিস দেখেছি, আমি এর আগেও বলেছি যে সেই ক্রিস 1, ক্রিস 2, ক্রিস 3 যেমন সিনেমা বেরিয়ে গেছে, হেরাফেরি 2, সেই রকম যেন কাউন্সেলিং হয়েই গেছে। একটা উদ্ভট প্যানেল তৈরি হয়েছিল, আপনারা জানেন, র্যাঙ্ক কোথার থেকে কিভাবে কার র্যাঙ্ক কাকে ডাকছে, এটা একটু গোলমাল। আমি সবাইকে অসম্মান করছি না, কিন্তু আপনারা 16তে যারা চাকরি পেয়েছেন আপনাদের কিছু করার ছিল না, যেভাবে ডেকেছে। দীর্ঘদিন ধরে কাউন্সেলিংটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম হয়ে গেছে। একটা প্যানেলের এতগুলো কাউন্সেলিং আমার জানা অন্তত হয়নি, 1, 2, 3 অবধি হতেই পারে, তারপরেও কিন্তু হয়েও গেছে এবং লং টাইম ধরে হয়েছে। এবং সেখানেই আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। অনেক সময় হয়েছে ক্যান্ডিডেটরা হয়তো জানেও না আবার একটা কাউন্সেলিং হচ্ছে, সব ক্যান্ডিডেট জানেও না, এরকম একটা বিষয় যেন হয়েছে। এবার পরবর্তী কাউন্সিলিংগুলোতে কিন্তু র্যাঙ্ক জাম্পের সমস্যা ইয়েটা বেশি মাত্রায় হয়েছে। হয়তো 10 জন যোগ্য আছে, তার সাথে 10 জন বা 15 জনকে অযোগ্য, অর্থাৎ অনেক পেছনের কাউকে নিয়ে এসে সে সময় আর কাউকে খোঁজ খবর রাখাটা সম্ভব হয়নি। অত প্যানেল র্যাঙ্কটাও একটা আগেই বললাম উদ্ভট দিয়েছিল। ফলে এই যে মামলাকারী যারা প্রথম থেকে এই প্যানেলটা নিয়ে মামলা করেছেন, যে মামলার থেকে এটা বাতিল হয়েছে, তাদের কিন্তু অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি ছিল যে এক্সপায়ারি অফ প্যানেল, অর্থাৎ প্যানেলটা এক্সপায়ারি হয়ে যাওয়ার পরেও এই প্যানেল থেকে নিয়োগ হয়েছে, ফলে তারাও তো টেন্টেড। তিনি ওএমআরে 0 পাক আর 60-এ 60 পাক, যেহেতু প্যানেলটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও নিয়োগ করা হয়েছে, তাহলে তারাও সেই অর্থে টেন্টেড। এটাই ছিল মামলাকারীদের, এটাই হচ্ছে যুক্তি। দেখুন, এই যুক্তিটাকে আমি অযৌক্তিক বলতে পারি না। আবারও বলছি, আপনারা জানেন 2016 যোগ্যদের সাথে আমি সম্পূর্ণরূপে ছিলাম, আজও আছি, আর চোরেদের বিরুদ্ধে আমেছি। কিন্তু এইখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। কি কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি হয়েছে? হয়তো যে দাবিটা যে তৃতীয় বা তার পরের কাউন্সেলিংগুলো হচ্ছে সবই এক্সপায়ারি অফ প্যানেল, অর্থাৎ তৃতীয় বা তার পরের যে কাউন্সেলিং থেকে যে বা যারাই নিয়োগপ্রাপ্ত হয়েছেন তিনি 0 পান আর 60-এ 60 পেয়ে নিয়োগ হন, তিনি অবৈধ, অর্থাৎ তিনি টেন্টেড, মামলাকারীদের দাবি, কারণ প্যানেলটা এক্সপায়ারি হয়েছে। এইবার এখানে কি হয়েছে, যে কনফ্লিক্টের কথা বললাম, অনেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন যারা 3 বা তার পরের কাউন্সিলিং থেকে এসে, কনসেন্সের যোগ্য কথাটা বলছি, তারা কাউকে পয়সা দেননি, তারা সাদা খাতা জমা দেয়নি, তাদের ওএমআরটা কোনো রকমভাবে বিকৃত করা হয়নি, তারা আসলেই লিখিত পরীক্ষায় ইন্টারভিউয়ে সসম্মানে নম্বর পেয়েছেন।
কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ভুলে হোক, সদিচ্ছার অভাব হোক, বা তাদের ইচ্ছাকৃত দুর্নীতি করার উদ্দেশ্যেই হোক, এই সমস্ত যোগ্য প্রার্থীদের ঢাল করে সামনে কয়েকজনকে রেখে পেছনে বেশ কিছু দুর্নীতি, 0 পাওয়া, 13 পাওয়া, 2 পাওয়া, 7 পাওয়া, এই ধরনের প্রার্থীকে দিয়ে দেওয়া হয়েছে। কেন ইনাদের ঢাল করা হয়েছে? যেটা দেখো আমরা যোগ্য ছেলেদের নিয়েছি, এই বাকিদের কথা বলতে গেলে কিন্তু ইনাদের, তোমাদেরও চাকরি বা ইনাদেরও চাকরি চলে যাবে। হয়তো আমার একটা অনুমান, এটা হয়তো সেটাও একটা পলিসি ছিল, আমরা হয়তো সেই সময় অনেকে বুঝতে পারিনি। এবার কনফ্লিক্টটা কোথায়? যে বা যারা 0 পেয়ে বাটে সমস্ত কিছু দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা তো চোরের দলে, কিন্তু যে মানুষগুলো কোনো রকম টাকা পয়সা দেয়নি, কোনো নেতাকে ধরেনি, কোনো কিছু না করে তারা যোগ্যতার সাথে প্যানেলে এসেছিল, কিন্তু নিয়োগটা তাদের পরে হয়েছে, তারা যোগ্য হয়েও কিন্তু এবারে এই এক্সপায়ার প্যানেলের কারণে তারা কিন্তু অযোগ্যর পর্যায়ে পড়ে যাচ্ছেন, মামলাকারীদের যে দাবি সেই দাবি অনুযায়ী। ফলে এইখানে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে, অর্থাৎ অপেক্ষাকৃত যারা তথাকথিত যোগ্যদের দলে যারা আছেন তাদের অনেকেও কিন্তু এক্সপায়ারি অফ প্যানেলের দিক থেকে অযোগ্যের পর্যায়ে পড়ে যাচ্ছেন। এইবার আসছে মামলার রায় কি হবে। দেখুন, সেটা নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করা যাবে না। যারা মামলাকারী তারা খুব কনফিডেন্ট যা আমাদের পক্ষে আসবে, এটা স্বাভাবিক। যাদের বিরুদ্ধে মামলা তারা বলছেন না, এটা কিছু হবে না। এই হচ্ছে সিচুয়েশন। এখন মামলার রায় কি হবে জানি না, এর দ্বারা কি প্রভাব পড়তে পারে। যদি দুদিকের রায় হতে পারে, এক হতে পারে হ্যাঁ এক্সপায়ারি অফ প্যানেলের নিয়োগটা সম্পূর্ণ অবৈধ, সেক্ষেত্রে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে, কারণ 3 বা তার পরের কাউন্সিলিং থেকে বহু শিক্ষক যুক্ত হয়েছেন যারা কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে নেই। ওই যে কারণটা আমি আগে বললাম, তারা 0 বা 3 পেয়ে, 2 পেয়ে, 6 পেয়ে চাকরি পাননি, তারা যথাযথ মার্কস পেয়েছেন, কিন্তু এক্সপায়ারি অফ প্যানেলের কারণে তারা কিন্তু এই ধরনের রায় আসলে বাদ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তাহলে তারা বাদ গেলে কিন্তু ফ্রেশারদের সুযোগ আরও বাড়বে, কারণ তারা যোগ্যতার সাথে এখানে যে নম্বর দিয়ে এখানে এসছেন, প্লাস তারা 10 নম্বর এক্সপিরিয়েন্সের নম্বর পেয়ে কিন্তু এই নতুন 2025-এর প্যানেলে এসছেন। সেই জায়গাটায় কারা আসবে, সেই জায়গাটায় কিন্তু ফ্রেশারদের সুযোগটা অনেক বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। আবার যদি ডিসমিস হয়ে যায় মামলাটা শুনানির পর, যে না এইটা এক্সপায়ারি অফ প্যানেল বলে এরা তো যোগ্যতার সাথে, সেক্ষেত্রে যারা টেন্টেড তারা তো বাদে যাবেই, কিন্তু এরা থেকে যাবে। এই টোটাল বিষয়টায় তখন কিন্তু নিয়োগে কোনো প্রভাব ফেলবে না। এবার এর রায়টা কোন দিকে যাবে সেটা কিন্তু আমাদের শুনানির প্রথম দিন দেখলে কিছুটা বোঝা যাবে। দেখা যাক কোন দিকে যায়। আগের থেকেই কোনো দিকে মন্তব্য আমি করব না, কারণ বিষয়টা নিয়ে কিন্তু দুদিকেরই ব্যাপার রয়েছে। যেমন 16 সালে শিক্ষক শিক্ষিকাদের বহুজনের স্বার্থ জড়িয়ে আছে, আবার ফ্রেশার ভাই বোনদের স্বার্থ কিন্তু জড়িয়ে আছে। তবে ফ্রেশার ভাই বোনদের এখানে কিন্তু হারানোর কিছু নেই, লস হবার কোনো জায়গা নেই। যাই আসুক, আপনাদের কিন্তু এখানে হারানোর কিছু নেই, ক্ষতি হওয়ার জায়গা নেই। অর্থাৎ যারা প্যানেল হয়ে গেছেন তাদের কোনো দুশ্চিন্তার জায়গা অন্তত এই মুহূর্তে এই রায়টি নেই। এই মামলার থেকে কিন্তু প্যানেল ক্যান্সেল হওয়ার মতন কোনো রায় আসার সম্ভাবনা নেই আপাতত, ফলে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবার দেখা যাক ভবিষ্যতে মামলার রায়টি কোন দিকে যায়, তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে। বিশেষত এক্সপায়ারি অফ প্যানেল যদি সুপ্রিম কোর্ট কোনো কারণে লোকগুলো অবৈধ বলে দেয়, বাতিল করে দেয়, তাহলে কিন্তু আরও একটা নতুন টুইস্ট বা বিপর্যয় এসএলএসটি 2025-এর নিয়োগে আপনার জিন সার্ভিসদের জন্য অপেক্ষা করছে। সেক্ষেত্রে কিন্তু ফ্রেশারদের সুযোগ অনেক বাড়বে। জানি না এবার এখানে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি। আমি বারবার বলছি কয়েকদিন ধরে যে দেখুন, একটা গভর্নমেন্ট চেঞ্জ হলে তার অ্যাপ্রোচ চেঞ্জ হয়, তার প্রত্যেকটা গভর্নমেন্টের নির্দিষ্ট পলিসি আছে। গভর্নমেন্টের মুভমেন্ট অর্থাৎ মুভটা কেমনভাবে তারা করবে কোর্টে, তার ওপর কিন্তু অনেকটাই নির্ভর করেছে। সরকার যদি এই 16 শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করে, যেটা আগের সরকার করেছে, যার জন্য ওইবার প্রকাশ করেনি, এই করেনি, সেই করেনি, তাহলে কিন্তু সেটা একরকম যাবে। আর যদি সরকার এটাকে একদম স্ট্রংলি এই মামলাকারীদের দাবিকেই মান্যতা দেয়, সেক্ষেত্রে কিন্তু রায়টা অন্যদিকে যাওয়ার একটা সম্ভাবনা কিছুটা হলেও থাকবে।
বাকিটা নির্ভর করবে অবশ্যই জাজদের ওপরে। আমরা বিচার ব্যবস্থাকে তো সম্মান করতেই হবে। আমার বিচার রায় পছন্দ হলেও আমি সম্মান করতে বাধ্য। আমার যদি রায় অপছন্দ হয় সেক্ষেত্রেও বা পছন্দ হলে সব ক্ষেত্রে কিন্তু আমাদের বিচারের যে রায় আসবে সেটা আমাদের সম্মান করতে হবে নাগরিক হিসেবে। এবার বাকিটা অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে উপায় নেই। আপনারা এতটা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। জানি অনেকেই উৎকণ্ঠা থেকে অনেকে আমাকে মেসেজ বা কমেন্ট করছেন। আমি সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আমার ভুল ত্রুটি আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।